তো আজকে আমরা ইংরেজি গ্রামারে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যে কনফিউশন থাকে। তো সেই বিষয়টা হচ্ছে কি, ডু এবং ডাজ এর ব্যবহার। বাক্যে আমি ডু এবং ডাজ কখন ব্যবহার করব, ঠিক আছে? তো টপিকে আসা যাক, দেখা যাক। ডু এবং ডাজ দুটোই আসলে কি, দুটোই আসলে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। এবার প্রেজেন্ট টেন্সের কোন ভাগে ব্যবহার হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্টে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং এর ব্যবহারটা কার উপরে নির্ভর করবে? সাবজেক্ট বা কর্তার উপরে। তো দেখে নেওয়া যাক ডাজ কোথায় ব্যবহার হচ্ছে এবং ডু কোথায় ব্যবহার হচ্ছে। এখানে লেখা আছে, দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ বসে, ঠিক আছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে কি বসবে? ডাজ। তো দেখে নেওয়া যাক উদাহরণের সাহায্যে। থার্ড পারসন সিঙ্গুলার, তার আগে আমাদেরকে জানতে হবে যে পারসন কয় প্রকার। পারসন কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে কি কি পড়ছে? যেমন আই, উই, মাই, আওয়ার, আস, এইগুলো পড়ছে। অর্থাৎ বলতে গেলে আমি এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকছে, আমি এবং আমার মধ্যেই সীমাবদ্ধ থাকছে, বা আমি বা আমাদের, দেখো, আমি বা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে কে? ফার্স্ট পারসন, ঠিক আছে? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কে? সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইয়োর্স, আরো কি আছে? ইয়োর সেলফ, ডট ডট ডট, আরো আছে ধরো, ঠিক আছে? তাহলে সেকেন্ড পারসন কোনগুলো? তুমি এবং তোমার মধ্যে সীমাবদ্ধ থাকবে সেকেন্ড পারসন, ঠিক আছে? সেকেন্ড পারসন কাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে? তুমি এবং তোমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ইয়োর, ইয়োর্স, আরো আছে ইয়োর, ঠিক আছে? আর থার্ড পারসন কোনগুলো হচ্ছে তাহলে? এই যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে, এই যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন, ঠিক আছে? সহজ কথা বুঝিয়ে দিচ্ছি, দেখো। ফার্স্ট পারসন বলতে এই যে আমি কথা বলছি, আমি হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে আমি হচ্ছে ফার্স্ট পারসন, আমি যার সঙ্গে কথা বলছি সে হয়ে গেল সেকেন্ড পারসন। এবং আমি যার সঙ্গে কথা বলছি, দুজনে মিলে যে ব্যাপারে কথা বলছি সেটাকে আমরা কি বলবো? থার্ড পারসন, ঠিক আছে? ক্লিয়ার হলো? আর একবার দেখো, ফার্স্ট পারসন কোনটা হচ্ছে? যে কথা বলছে সে হচ্ছে ফার্স্ট পারসন। আমি কথা বলছি, আমার ক্ষেত্রে আমি ফার্স্ট পারসন। যখন তুমি কথা বলছো তখন তুমি তোমার ক্ষেত্রে ফার্স্ট পারসন, ঠিক আছে? তাহলে এখানে আমি যখন কথা বলছি আমি আমার ক্ষেত্রে ফার্স্ট পারসন, এবং আমার কাছে আমি যার সঙ্গে কথা বলছি সে হচ্ছে সেকেন্ড পারসন, ঠিক আছে? এবং ওই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বলতে আমি এবং আমি যার সঙ্গে কথা বলছি, ওই দুজনা মিলে, আমি আর যার সঙ্গে কথা বলছি সে দুজনে মিলে যে ব্যাপার নিয়ে কথা বলছি সেইগুলোকে কি বলবো আমরা? থার্ড পারসন। যাদের সম্পর্কে কথা বলছি, যেমন কোনগুলো থার্ড পারসন তাহলে দেখে নেওয়া যাক। যেমন হি, শি, ইট, দে, যে কোনো প্রপার নাউন, যে কোনো প্রপার নাউন, যে কোনো প্রপার নাউন থার্ড পারসন। চোখ দিয়ে যা দেখছি দেখো সব থার্ড পারসন, চোখ দিয়ে আমি যা দেখছি সব থার্ড পারসন, ঠিক আছে? কিন্তু যখন আমি চোখ দিয়ে তোমাকেও দেখছি কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলছি, তখন কিন্তু তুমি আমার সামনে কে হয়ে গেল? আমার কাছে তুমি কি হয়ে গেল? সেকেন্ড পারসন। আর আমি তোমার কাছে কি হয়ে গেলাম? আমি তোমার কাছে হয়ে গেলাম ফার্স্ট পারসন, ঠিক আছে? তো আমি আর তুমি মিলে যে ব্যাপারে, যাকে নিয়ে কথা বলবো, যে জিনিস নিয়ে কথা বলবো, সেটা হয়ে যাবে আমার থার্ড পারসন, ঠিক আছে? তাহলে এখানে বলা আছে, দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ বসে। এবার থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? দেখো, দেখো, সিঙ্গুলার বলতে একজনকে বোঝাবে, তাহলে হি, শি, ইট। এখানে কিন্তু দে আছে, দে কিন্তু প্লুরাল। প্লুরাল যদি হয় তাহলে কিন্তু এই নিয়মটা এখানে কিন্তু অ্যাপ্লাই হবে না। প্লুরাল হলে ডাজ কিন্তু বসবে না। সাবজেক্টকে অবশ্যই কি হতে হবে? থার্ড পারসন হতেই হবে, প্লাস সিঙ্গুলার নাম্বার হতে হবে, মানে একটার জন্য বলবে বা একজনের জন্য। দেখে নেওয়া যাক। যেমন ফার্স্ট পারসন, দেখো, হি ডাজ হিজ ওয়ার্ক। দেখো এখানে কি বসালাম আমি? ডাজ বসালাম। দেখো, ডাজ কেন বসালাম? কারণ কি বলছি আমি? হি ডাজ হিজ ওয়ার্ক, সে করে তার কাজ, সে করে তার কাজ, ঠিক আছে? আর দেখো, দে
দেয়ার ওয়ার্ক। এখানে দেখো, এখানে কি আমি ডাজ বসাতে পাবো? এখানে কিন্তু ডাজ বসাতে পাবো না। কেন? কারণ আমার সাবজেক্টটা কি আছে? প্লুরাল আছে। থার্ড পারসন তো অবশ্যই আছে, দে। দে মানে তারা, তারা থার্ড পারসন। কি করে থার্ড পারসন হলো? কারণ আমি কথা বলছি তোমার সঙ্গে, তোমার সঙ্গে যখন কথাবার্তা বলছি তখন আমি কাদের সামনে বলছি, কাদের সম্পর্কে বলছি? তুমি আর আমি মিলে। দেখো, তাদের সম্পর্কে। তাদের বলতে ওই তাদের মধ্যে আমি আর তুমি কিন্তু নেই। আমি যদি থাকতাম তাহলে ফার্স্ট পারসন, তুমি যদি থাকতা সেকেন্ড পারসন, কিন্তু এখানে দেখো আমি আর তুমি নেই। দে যখনই বলছি, দে মানে হচ্ছে তারা। তারা বলতে আমি আর তোমার ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, মানে আমি আর তুমি বাদে অন্যদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো তারা, দে। এবার যদি প্লুরাল হয় আমি কিন্তু ডাজ বসাতে পাবো না। ঠিক আছে, কারণ নিয়ম এখনই দেখলাম যে সাবজেক্টকে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। এখানে দেখো থার্ড পারসন ছিল, সিঙ্গুলার নাম্বার হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে, তার জন্য ডাজ বসেছে। কিন্তু এখানে কি বসবে? ডু বসবে। ঠিক আছে, একটা কথা মনে রাখা দরকার যে কোন টেন্সে ব্যবহার হবে? শুধুমাত্র শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে। কিসের ব্যবহার হবে? ডু এবং ডাজের। সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে দেখো ডু এবং ডাজ কোনখানে কোনখানে বসছে? যদি আই থাকে, যদি উই থাকে, যদি দে থাকে, এইগুলো যদি থাকে আমি কি বসাবো? ডু বসাবো। কিন্তু যদি হি, শি, ইট, রনি, রনি বলতে যে কোনো কারো নাম, ব্যক্তির নাম, একজনের যদি হয় তাহলে আমি কি বসাবো? ডাজ। ক্লিয়ার কনফিউশন? ডু এবং ডাজ কোথায় বসবে? ঠিক আছে, এবার আমরা দেখে নেব স্ট্রাকচার অনুযায়ী, বাক্যের স্ট্রাকচার অনুযায়ী কোথায় কোথায় ডাজ ডু ব্যবহার হয়। আর একটু ব্যবহার দেখে নেওয়া যাক। এটা মিটিয়ে দিচ্ছি, দরকার যদি হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্যে কি ব্যবহার হয় না? ডু এবং ডাজ কিন্তু ব্যবহার হয় না। সাধারণত লেখা আছে দেখো, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডু এবং ডাজ ব্যবহার হয় না। কিন্তু বাক্যটাকে জোর দিয়ে বলতে, যে আমি হ্যাঁ এই কাজটা আমিই করি, এইটা বলতে আমি কি ব্যবহার করতে পারি? ডু এবং ডাজ। তাহলে ডু এবং ডাজ কি করছে? এক্সট্রা এনার্জি দিচ্ছে। দেখো, ডু এবং ডাজ কি করছে? এক্সট্রা এনার্জি দিচ্ছে কাজটাকে। ঠিক আছে, যে আমি হ্যাঁ আমি এই কাজটা করি। ঠিক আছে, যেমন আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ি কাজ করি। হি ডাজ হিজ হোমওয়ার্ক, এখানে আই ফার্স্ট পারসন আছে তাই ডু বসেছে, হি থার্ড পারসন আছে তাই ডাজ বসেছে। তার একটা উদাহরণ দেখে নেওয়া যাক। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এটা সাধারণ বাক্য হয়ে গেল, কিন্তু দেখো সে স্কুলে যায়, কি হয়ে গেল? সে স্কুলে যায়। এবার এই বাক্যটাকে আমি জোর দিয়ে বলতে, সে স্কুলে যায়, সে স্কুলে যায়, এটাকে আমি জোর দিয়ে বলছি। দেখো তখন আমি কিভাবে লিখবো? এখানে হি ডাজ গো টু স্কুল, হি ডাজ গো টু স্কুল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি এখানে আমি ডাজ বসিয়ে দিয়েছি তাহলে মেন ভার্বের সঙ্গে কিন্তু আর ইএস যোগ হবে না। তাহলে একটা জিনিস এখানে দেখা গেল, দেখো বাক্যের মধ্যে যদি ডু এর সঙ্গে ইএস যোগ হয়ে গেছে, বলতে ডাজ যদি যোগ হয়ে গেছে, তাহলে মেন ভার্বের সঙ্গে আমি কিন্তু আর ইএস যোগ করতে বা এস যোগ করতে পাবো না। এখানে দেখো মেন ভার্ব কি ছিল? হি গোজ টু স্কুল, সে স্কুল যায়। মেন ভার্ব হচ্ছে এখানে গোজ, মেন ভাব হচ্ছে এখানে গোজ। কেন এখানে ইএস যোগ হলো? কারণ এখানে ডু বা ডাস ব্যবহার হয়নি। এখানে কি ব্যবহার হয়নি? ডাস ব্যবহার হয়নি। তাহলে হি গোজ টু স্কুল করা হয়েছে। আর এখানে কেন গো করা হলো? কারণ তার আগেই ডাস ব্যবহার করা হয়ে গেছে। যেহেতু ইএস আবার যোগ করা হয়ে গেছে, বলতে ডাস ব্যবহার করা হয়ে গেছে, তাহলে মেন ভার্বের সঙ্গে আমি এস বা ইএস আর যোগ করতে পাবো না। তো এই বাক্যটা মানে কি হয়ে গেল? হি ডাস গো টু স্কুল, এটা হয়ে গেল। তাহলে সে স্কুলে যাই, সে স্কুলে যাই। দেখো আমি জোর দিয়ে বলছি, সে স্কুলে যাই, সে অবশ্যই স্কুলে যাই, এটা আমি কনফার্ম যে স্যার সে স্কুলে যাই। ঠিক আছে, জোর দেওয়া বোঝাতে এইটা বসবে। আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন হি স্টাডি, হি স্টাডিজ, সে পড়াশোনা করে।
ঠিক আছে, এটা নর্মাল বাক্য হয়ে গেল। সে পড়াশোনা করে। এবার এটাকে যদি জোর দিয়ে বলতে চাই তাহলে কি লিখবো আমি? হি ডাজ স্টাডি। হি ডাজ স্টাডি, সে পড়াশোনা করে। দেখো আমি জোর দিয়ে বলতে পারছি, সে পড়াশোনা করে, আমি জোর দিয়ে বলছি। দেখো কেন আমি জোর দিয়ে বলতে পারছি? কারণ আমি জানি, আমি কনফার্ম, একবারে ড্যাম শিওর আমি, তার জন্য আমি বলতে পারি যে হি ডাজ স্টাডি, সে পড়াশোনা করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি বসে না? ডু এবং ডাজ এর ব্যবহার হয় না সাধারণত। কিন্তু বাক্যটাকে যদি আমি জোর দিয়ে বলতে যাই তাহলে আমাকে বাক্যের মধ্যে ডু এবং ডাজ এর ব্যবহার করতে হবে। আর একটা জিনিস কি মাথায় রাখতে হবে, বাক্যের মধ্যে যদি ডাজ ব্যবহার হয়ে গেল প্রথমে, তাহলে কিন্তু আর মেন ভার্বের শেষে এস বা ইউএস আমি যোগ করতে পাবো না। ঠিক আছে, এবার আমরা দেখবো বাক্যের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোথায় ডু এবং ডাজ ব্যবহার করা হয়। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে ডু এবং ডাজ ব্যবহার করা হয় না, কিন্তু বাক্যটাকে কি করতে? নেগেটিভ করতে। মানে বাক্যটার মধ্যে দিয়ে যদি আমি না এই অর্থটাকে নিয়ে আসতে যাই তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? ডু। যদি বাক্যের মধ্যে না এরকম কিছু নির্দেশ করা থাকে, ঠিক আছে, তো লেখা আছে দেখো, কাউকে কোনো অনুরোধ বা আদেশ করার সময় বাক্যটি যদি না বাচক হয় তবে শুরুতে ডু নট বা ডোন্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে, একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেখো এক্ষেত্রে শুধু ডু ব্যবহার হয়, কখনো ডাজ কিন্তু ব্যবহার হয় না। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কি ব্যবহার হয়? ডু ব্যবহার হয়, ডাজ কিন্তু ব্যবহার হয় না। এটা তো লেখাতে আছে নিয়মটা, কিন্তু আমি কেন ব্যবহার করতে পারবো না ডাজটা সেটা দেখো। কারণটা ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে, দেখো একটা আমি বাক্য লিখছি, ডোন্ট গো দেয়ার। ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। এবার সেখানে যেও না কাকে বলছে? নিশ্চয়ই কাউকে বলছে। তার জন্য এখানে সাবজেক্ট হিসেবে মনে মনে সবসময় ধরে নেওয়া হয় যে কে আছে? ইউ আছে। কাকে বলছে? ইউ কে বলছে, তোমাকে বলছে। আর আমরা জানি ইউ কোন পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ কোন পার্সন? ইউ সেকেন্ড পার্সন। ঠিক আছে, ইউ সেকেন্ড পার্সন, তার জন্য আমি কিন্তু ডাজ ব্যবহার করতে পাবো না। ডাজ কিসে ব্যবহার করব? শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমি ডাজ ব্যবহার করতে পাবো। এটা হয়ে যাচ্ছে আমাদের ইউ, সেকেন্ড পার্সন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল তো ব্যাপার তো আসছেই না, সেকেন্ড পার্সন হয়ে গেল, মানে আমি ডাজ ব্যবহার করতে পাবো না। তাহলে কি বলা আছে? মনে রাখতে হবে এক্ষেত্রে শুধু ডু ব্যবহার হয়, ডাজ ব্যবহার হয় না। কারণ এখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকে এবং সাবজেক্টটা সাধারণত কে হয়? বেশিরভাগ ইউ হয়। কাকে বলে? তোমাকে বলে। এই সাবজেক্টটা উজ্জ্ব থাকে। যেমন এখানে লেখা উচিত ছিল যে এরকম, ইউ ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে যেও না। এখানে কিন্তু সাবজেক্টটা সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে। ঠিক আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাক্যের মধ্যে আমি এখানে কি ব্যবহার করতে হবে? শুধুমাত্র ডু ব্যবহার করতে হবে যদি বাক্যটা আমাদেরকে কি করতে হয়? নেগেটিভ করতে হয়। ঠিক আছে, তাহলে ডোন্ট গো দেয়ার, বোঝা গেল এটা? ঠিক আছে, আর একটা কি বলেছে এবার দেখো, অনুরোধে জোর দিতে হ্যাঁ বাচকের ক্ষেত্রে। এখনই বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আমি ডু ব্যবহার করতে পারি। ঠিক আছে, নেগেটিভ যদি করতে চাই, কিন্তু এখানে বলেছে তাকে হ্যাঁ বাচক, মানে হ্যাঁ বাচক যদি করতে চাই তাও কিন্তু তার মানে ডু ব্যবহার করতে পারি। কখন সেটা ব্যবহার করব দেখো, তাহলে কখন ব্যবহার করব? তাহলে এখানে অনুরোধে জোর দিতে, অনুরোধে জোর দিতে কি ব্যবহার করতে পারি? ডু ব্যবহার হয়। অনুরোধে জোর দিতে ডু ব্যবহার হয়। এবং কেমন জোর দিতে বোঝাচ্ছে দেখো, তাহলে আমি বলছি কাম টুমরো, কাম টুমরো মানে আগামীকাল এসো, নর্মাল ভাবে বললাম আমি। এবার যদি আমি এটার মধ্যে আগামীকাল অবশ্যই এসো, তাহলে আমি কি বলবো দেখো, তাহলে ডু কাম টুমরো, তাহলে অনুরোধে জোর দেওয়া হয়ে গেল। তাহলে বোঝা গেল যে অনুরোধে জোর দিতে গেলে আমরা কি ব্যবহার করতে পারি? ডু। ঠিক আছে,
তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কিন্তু ডু ব্যবহার করা যায় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও। তাহলে ডু কোথায় ব্যবহার করব? মনে রাখতে হবে যে অনুরোধে আমাদেরকে জোর দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল?